প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমাদের সাথে তোমাদের ক্লাস হবে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের একাদশ অধ্যায়। তোমরা তোমাদের পাঠ্য বই নিয়ে ক্লাস করবে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করবে। তোমরা জানো, বর্তমান সময়ে আমরা তথ্যর উপর নির্ভর করে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি। এই তথ্য উপাত্ত আমাদের প্রত্যেকটি কাজের সঙ্গে জড়িত। এই তথ্য উপাত্তর উপর ভিত্তি করে আমরা গবেষণাগুলো পরিচালনা করি এবং গবেষণাগুলোর ফল পেয়ে থাকি। এখন আমরা বোর্ডে একটু তোমরা খেয়াল করো, অষ্টম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর 30, 50, 20, 80 এবং 60। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে লক্ষ্য করো যে এগুলো আমাদের কিভাবে দেওয়া আছে, সংখ্যাতে দেওয়া আছে এবং এগুলো হলো আমাদের তথ্য। তাহলে সংখ্যাবাচক যে তথ্য দেওয়া আছে, এই সংখ্যাবাচক তথ্যগুলোকে আমরা কি বলবো? তাহলে সংখ্যাবাচক তথ্যকে আমরা কি বলবো? বলো বন্ধুরা। হ্যাঁ, ঠিক বলেছো। এই সংখ্যাবাচক তথ্যকে আমরা বলবো পরিসংখ্যান। এটাকে আমরা বলবো পরিসংখ্যান। আচ্ছা, এখন পরিসংখ্যানে আমাদের যে সংখ্যাগুলো ব্যবহার করব আমরা, সেইগুলোকে আমরা বলবো পরিসংখ্যানের উপাত্ত। দেখো, যে তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে আমরা পরিসংখ্যানের উপাত্ত বলবো। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে পরিসংখ্যানের উপাত্ত বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হবে তথ্য ও উপাত্ত। তোমাদের একাদশ অধ্যায়ের আমাদের পাঠের বিষয় হবে তথ্য ও উপাত্ত। এখন দেখো, তাহলে তথ্য কাকে বলে? দৈনন্দিন জীবনে আমরা যেগুলো দেখি, শুনি বা সংগ্রহ করি, সেইগুলোকে আমাদের বলা হয় তথ্য। যেমন তোমরা টেলিভিশন থেকে বিভিন্ন তথ্য পেতে পারো, খবরের কাগজ থেকে তোমরা তথ্য পেতে পারো। টেলিভিশন থেকে আমরা বিভিন্ন খেলার নিউজ পেতে পারি, টেলিভিশন থেকেও পেতে পারি। তো এই জিনিসগুলো আমাদের হবে তথ্য। এবং এই তথ্যগুলোকে যখন আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করব, তখন সেগুলোকে আমরা বলবো উপাত্ত। এই উপাত্ত আমাদের অনেক কাজে লাগবে এবং এগুলা দিয়ে আমাদের আজকে কাজ হবে। তো এই উপাত্ত দেখো আমাদের কত প্রকার। উপাত্ত 2 প্রকার। উপাত্ত আমাদের 2 প্রকার। এখানে গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে আমাদের হলো 2 প্রকার। একটা হলো আমাদের প্রাথমিক উপাত্ত, প্রাথমিক উপাত্ত। আরেকটি হবে মাধ্যমিক উপাত্ত। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে প্রাথমিক উপাত্তটা কি। প্রাথমিক উপাত্তটা হলো
যে সরাসরি উৎস থেকে গৃহীত উপাত্তকেই বলা হয় আমাদের প্রাথমিক উপাত্ত। এটা আমাদের কি হবে? সরাসরি প্রাথমিক উপাত্ত। সরাসরি উৎস থেকে গৃহীত উপাত্তকে বলা হয় প্রাথমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত। আর মাধ্যমিক উপাত্তটা কি? মাধ্যমিক উপাত্ত হবে মাধ্যমিক উপাত্ত পরোক্ষ উৎস থেকে, পরোক্ষ উৎস থেকে গৃহীত উপাত্তকে বলা হয় মাধ্যমিক উপাত্ত। এখন একটা উদাহরণ দিলেই তোমরা পুরোপুরি বুঝতে পারবে সংজ্ঞা দুটি। প্রাথমিক উপাত্ততে আমরা বলেছি যে সরাসরি উৎস থেকে গৃহীত উপাত্তকে বলা হয় প্রাথমিক উপাত্ত, এবং মাধ্যমিক উপাত্তটা আমরা বলেছি যে পরোক্ষ উৎস থেকে গৃহীত উপাত্তকে বলা হয় মাধ্যমিক উপাত্ত। যেমন আমি যদি তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার নম্বরগুলো আমি পেতে চাই, তাহলে যদি তোমাদের কোনো এক সহপাঠীকে যদি আমি জিজ্ঞেস করি তোমাদের পরীক্ষার ফলাফল, তাহলে সে যে ফলাফলগুলো দিবে সেগুলো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি আমি সেগুলা অফিস থেকে সংগ্রহ করি, তাহলে সেগুলো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি আমি তোমাদের সহপাঠীর কাছ থেকে সংগ্রহ করি, তাহলে সেটাকে আমরা বলবো মাধ্যমিক উপাত্ত, কারণ সেটা আমরা পরোক্ষ উৎস থেকে গ্রহণ করছি। এবং যেটা অফিস থেকে সংগ্রহ করছি সেটা সরাসরি, কারণ অফিসে অনেক কিছুই ওখানে সংগ্রহ করা থাকে এবং সেখানে যেটা থাকবে তার নির্ভরযোগ্যতা অনেক বেশি। কাজে অফিস থেকে যেটা আমরা সংগ্রহ করব সেটার নাম হবে প্রাথমিক উপাত্ত। তাহলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হবে যে প্রাথমিক উপাত্তটা কি হবে? প্রাথমিক উপাত্তর গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে এবং মাধ্যমিক উপাত্তর গ্রহণযোগ্যতা কম হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা আরও দুই ধরনের উপাত্ত পাই, সাজানো বা এলোমেলো, এগুলোর উপরে ভিত্তি করে আমাদের দুই ধরনের উপাত্ত আমরা দেখতে পাই। একটা হলো বিন্যস্ত আর একটা হলো অবিন্যস্ত। বিন্যস্ত উপাত্ত আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। তার নাম শুনেই বুঝতে পারছো যে সংজ্ঞাটা কেমন হবে। বিন্যস্ত মানে কি? যে যেই উপাত্তগুলো আমাদের কি হবে? সাজানো থাকবে। যেই উপাত্তগুলো আমাদের সাজানো থাকবে সেগুলোকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। যে উপাত্তগুলো সাজানো থাকবে, সাজানো থাকবে সেই উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। মানের ক্রম অনুসারে সেগুলো সাজানো থাকবে। তাহলে অবিন্যস্তটা কি হবে? অবিন্যস্ত উপাত্ত যে উপাত্তগুলো এলোমেলো এলোমেলো অবস্থায় থাকবে, সেই উপাত্তগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে।
আমরা এই বিন্যস্ত উপাত্ত থেকে এবং অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা আরও কিছু সমস্যার সমাধান করব। সংখ্যা দুইটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা কি কাজ করব। উপাত্তগুলো যদি আমাদের অবিন্যস্ত থাকে তাহলে সেখানে আমাদের কি করতে হবে, সেখান থেকে আমাদের সারণী তৈরি করতে হবে। সেখান থেকে আমাদের কী করতে হবে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমাদের কয়েকটি ধাপ নিয়ে কাজ করতে হয়। সেই প্রথম যে ধাপ সেটা হলো আমাদের পরিসর। তাহলে আমরা কি নির্ণয় করব, গণসংখ্যা সারণী, গণসংখ্যা নিবেশন সারণী। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে পরিসর, এরপরে আমাদের লাগবে শ্রেণী ব্যাপ্তি, এরপরে আমাদের লাগবে শ্রেণী সংখ্যা, এরপরে ট্যালি চিহ্ন, আর একটা হলো আমাদের ঘটন সংখ্যা। এখন দেখো যে পরিসরটা কি। পরিসর আমাদের যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্ত থেকে আমাদের কি করতে হবে, সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি মনোযোগ দিয়ে তথ্যগুলো পড়ি বা উপাত্তগুলো পড়ি তাহলে সেখানে অবশ্যই আমরা খুঁজে পাবো সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান। তাহলে পরিসর এখান থেকে আমরা সূত্র পাবো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হবে 1। এটা হলো আমাদের সূত্র। সূত্রটা কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান যোগ 1। এটা ব্যবহার করে আমরা পরিসর নির্ণয় করতে পারবো। এরপরে দেখো শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি কি, উপাত্তগুলোকে একটি সুবিধাজনক ব্যবধান নিয়ে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। শ্রেণী ব্যাপ্তি অনেক সময় তোমার যখন অঙ্ক করবে সেখানে বলে দেওয়া থাকবে, অথবা তুমি তোমার ইচ্ছা মতো সেটি একটা সংখ্যা নিয়ে ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটা শ্রেণীতেই একটি করে সর্বোচ্চ মান এবং একটি করে সর্বনিম্ন মান থাকে। এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের ব্যবধানকে আমরা বলছি শ্রেণী ব্যাপ্তি। যেমন দেখো, খেয়াল করো, যদি আমি এখানে একটি শ্রেণী ধরি 10 থেকে 20, তাহলে এই শ্রেণীতে এটি হবে আমাদের কি সর্বনিম্ন মান এবং এটি হবে আমাদের সর্বোচ্চ মান। তাহলে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যে ব্যবধান বা পার্থক্য সেটাকে আমরা বলবো শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি সবসময় প্রত্যেক শ্রেণীতে সমান ধরাটাই ভালো। শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে, যে পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা যায় সেটাই হলো আমাদের শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্রটা হবে পরিসর, আর পরিসর তো আমরা আগেই জেনেছি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এই পরিসরকে আমরা শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করব। শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটা হবে আমাদের শ্রেণী সংখ্যা। তবে এই সংখ্যাটি দশমিকে আসা যাবে না, সেখানে কোনো নিকটবর্তী বা পরবর্তী পূর্ণ সংখ্যা আমাকে লিখতে হবে, পরবর্তী পূর্ণ সংখ্যা দিয়ে লিখতে হবে। যেমন এটির রেজাল্ট যদি কখনো এরকম হয় তাহলে সেটাকে আমরা কীভাবে লিখতে পারবো, 8। অর্থাৎ এই দশমিক বিন্দুতে রাখা যাবে না, একটি পূর্ণ সংখ্যাতে লিখতে হবে। ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্ন তোমরা সবাই জানো যে ঘটন সংখ্যা চিহ্নিত করার জন্য আমাদের এটা ব্যবহার করা হয় যে কোন শ্রেণীতে কতটি উপাত্ত বা আমাদের তথ্য আছে। যেমন আমরা এই খাড়া খাড়া যে দাগগুলো দিয়ে আমরা গণসংখ্যা নির্দেশ করি,
এই 5টি যখন আমরা গণসংখ্যা নির্ণয় করব তখন চতুর্থ রেখাটি আড়াআড়িভাবে আমাদেরকে দিতে হবে। এটি হয়ে গেল আমাদের ট্যালির চিহ্ন। এবং এই ট্যালির চিহ্নকে আমরা যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করব, যেমন এটা হলো আমাদের 5, তাহলে এটা হয়ে গেল আমাদের গণসংখ্যা। অর্থাৎ ট্যালির চিহ্ন থেকে আমরা গণসংখ্যা তৈরি করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীতে 9 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে আমাদের, সেই উপাত্তগুলো নিয়ে আমরা একটু কাজ করব এবং সেখান থেকে আমরা একটি সারণী তৈরি করব। তোমরা বই থেকে প্রশ্নটা লক্ষ্য করো। তো এখানে দেখো, লক্ষ্য করো যে আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের সর্বনিম্ন মান কত হবে এবং সর্বোচ্চ মানটি কত হবে। দেখো এখানে তোমরা খুঁজে দেখো যে এখানে সর্বনিম্ন মানটি কত হবে। এখানে আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ের 9 নম্বর, পাঠ্য বইয়ের 9 নম্বর সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান আমাদের এখানে আছে 63, সর্বোচ্চ মান আমাদের এখানে 88। তাহলে প্রথমে আমরা জেনেছি যে পরিসর আমাদের নির্ণয় করতে হবে। তাহলে পরিসর নির্ণয়ের সূত্রটা কি? পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। তাহলে এখানে আমাদের 88 মাইনাস 63 যোগ 1, তাহলে এখানে এটা হলো আমাদের 26। আচ্ছা, এখন আমাদের লাগবে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি এখানে যদি আমরা 5 ধরে করি তাহলে দেখো ভালো হবে, 10 ধরে করলেও হবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা করতে পারবে। শ্রেণী ব্যাপ্তি 5 ধরে, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে, তাহলে শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি কি শিক্ষার্থী বন্ধুরা বলো তোমরা? শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসর আমাদের কত? পরিসর হলো আমাদের 26 এবং এখানে আমাদের এটা হলো 5। এটাকে ভাগ দিলে আমাদের যে রেজাল্ট আসবে সেখানে সেটা অবশ্যই দশমিকে আসবে এবং দশমিকে যেটা আসবে সেটা আমরা অবশ্যই একটি পূর্ণ সংখ্যাতে নিয়ে যাব। এটার রেজাল্ট আমাদের আসবে 5.2। তাহলে 5.2 যেটা, সেটা আমাদের একটি পূর্ণ সংখ্যাতে লিখতে হবে। সেই সংখ্যাটা হবে আমাদের 6, কারণ 5-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হলো আমাদের 6। এখন আমরা সারণীটি তৈরি করব। প্রথমে যেটা থাকবে সেটার নাম হলো আমাদের শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তির পরে থাকবে আমাদের ট্যালি চিহ্ন। এরপরে যেটা থাকবে সেটা হবে ঘটন সংখ্যা।
তাহলে শ্রেণী ব্যাপ্তি দেখো, আমাদের সর্বনিম্ন যে মানটা ছিল আমাদের 63, তো সেখান থেকে যদি আমরা 5 শ্রেণী ব্যাপ্তি ধরে কাজ করি তাহলে 63, 64, 65, 66, 67, তাহলে আমরা নেব 63 থেকে আমাদের 67, এরপর 67 পরে হলো আমাদের 68, তাহলে 68, 69, 70, 71, 72, 72-এর পর এখানে আসবে আমাদের 73, 73-এর পর 73, 74, 75, 76, 77-এর পর আমাদের 78, 78 থেকে এখানে আমাদের আসবে 78, 79, 80, 81, 82, 82-র পরে 83, 84, 85, 86, 87 এবং 87-র পরে আমাদের এখানে আসবে 88, 89, 90, 91, 92। এই হয়ে গেল আমাদের শ্রেণী ব্যাপ্তি। এখন আমার লাগবে ট্যালি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই দেখো যে 72 যে মানটি দেওয়া আছে সেই মানটি আমাদের কোন ঘরে পড়বে? 72, তাহলে আমাদের এখানে হবে। এরপরে আছে 85, 85 এখানে। 78 হবে কোথায়? তোমরা মনোযোগ সহকারে এটি দেখবে। 84, 84 হলো এইখানে। এরপরে হলো 78, 78 এখানে। এরপরে 75, 75 এখানে। এরপরে আমাদের 69, এই হলো আমাদের 69। এরপরে আমাদের 67, 67 এখানে। 88 এখানে। 80, 80 এখানে। 74, 80-র পরে আমাদের 74। এরপরে হলো আমাদের 77। এরপরে 79, 79। এরপরে 69, 69 আমাদের এখানে। এরপরে 74, 74 এখানে। 73, 73। এখন দেখো বন্ধুরা, যেহেতু আমাদের চতুর্থটি হয়ে গেছে তাহলে পঞ্চমটি আমাদের কী করতে হবে? একটু আড়াআড়িভাবে দিতে হবে। 73 দিলাম। এরপরে 83, 83টি আমাদের কোথায় হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 83, 83টি হবে আমাদের এখানে। এরপরে 65, 65 আমাদের এখানে। 75 আমাদের এখানে। 69 এখানে। 63 এখানে। 75 এখানে। 86, 86 আমাদের এখানে। 66 এখানে। 71, 71 এখন আমাদের কী করতে হবে? পঞ্চমটি আমাদের একটু বাঁকা করে দিতে হবে। এই হলো আমাদের ট্যালি চিহ্ন। এখন আমরা একটু সংখ্যায় রূপান্তর করি। এই হলো 4, এই হলো 5, এখানে 7, এখানে হলো 4, এখানে হলো 4, এখানে হলো 1। তাহলে মোট হয়ে যাবে আমাদের 25। তাহলে আমাদের সারণী তৈরি করা আমাদের হয়ে গেল। এইভাবে আমরা সারণীগুলো তৈরি করব। লাস্টে আমরা একটি ঘর টানতে পারি, সেটা হলো আমাদের মোট লিখতে হবে। এখানেও 25, এখানেও আমাদের 25। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা অবিন্যস্ত উপাত্ত থেকে সারণী তৈরি করবে। তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা বিন্যস্ত উপাত্ত থেকে গড় নির্ণয় করব। তোমরা জানো যে কেন্দ্রীয় প্রবণতা কী জিনিস। কেন্দ্রীয় প্রবণতা হলো কেন্দ্রীয় মানের দিকে উপাত্তগুলোর অগ্রসর হওয়া বা পঞ্জীভূত হওয়ার একটা প্রবণতা থাকে। এই প্রবণতাকে আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতা।
তোমরা পাঠ্য বইয়ের 164 পৃষ্ঠা, সেখানে দেখো যে কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে আমাদের লেখা আছে। তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো আমাদের তিনটি, একটি হলো গড়, একটি হলো মধ্যক, আর একটি হলো প্রচুরক, তিনটি। তো এখন অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা যেটা সারণী তৈরি করলাম, এখন আমরা বিন্যস্ত উপাত্ত থেকে এই গড় তৈরি করব, অর্থাৎ গাণিতিক গড় আমরা তৈরি করব। সেক্ষেত্রে আমরা একটা অঙ্ক নিতে পারি। দেখো বোর্ডে খেয়াল করো, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা 25 থেকে 34, 5, 35 থেকে 44, এটা হলো আমাদের 10, 45 থেকে 54, এটি হলো আমাদের 15, 55 থেকে 64, 55 থেকে 64, এটা হলো আমাদের 20, এরপর 65 থেকে 74, এটা হলো আমাদের 30, 75 থেকে 84, এটা আমাদের 16, এবং লাস্ট একটি, এটা হলো 85 থেকে 94, এটা হলো আমাদের 4। এখন এই সারণী থেকে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। তাহলে গাণিতিক গড় যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আগে আমাদের কী করতে হবে, গাণিতিক গড় নির্ণয়ের সূত্র জানতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, গাণিতিক গড় নির্ণয়ের সূত্র কি? গাণিতিক গড়, গাণিতিক গড়কে আমরা x বার দ্বারা প্রকাশ করি। এই গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমাদের সামেশন f/xi ডিভাইডেড বাই n। এই সূত্র দিয়ে আমাদের কাজ করতে হবে। সামেশন f/xi ডিভাইডেড বাই n, এটার জন্য আমাদের এখন ছক তৈরি করতে হবে। fi-টা হবে আমাদের গণসংখ্যা এবং xi-টা হবে আমাদের শ্রেণী মধ্যমান। সারণী আমরা যদি তৈরি করি, তাহলে দেখো এখানে আমাদের এটাকে একটু লম্বভাবে সাজাতে হবে। প্রথমে আমরা দিব শ্রেণী ব্যাপ্তি, এটা আমরা একটু মুছে দিই। শ্রেণীব্যাপ্তি, এরপরে আমরা নিব শ্রেণী মধ্যমান, যেটাকে আমরা xi দ্বারা প্রকাশ করি। এরপরে নেব আমরা গণসংখ্যা, আমরা fi দ্বারা প্রকাশ করি। এরপরে আরেকটি ঘর হবে আমাদের মধ্যমান গুণ গণসংখ্যা, অর্থাৎ আমরা এটাকে বলছি fi xi।
তাহলে প্রথম মানটি ছিল আমাদের শ্রেণীব্যাপ্তির 25 থেকে 34, 32, 33, 34। তাহলে আমাদের শ্রেণী ব্যবধানটা ছিল আমাদের 10। তাহলে এখন যদি আমরা এই 29.5-এর সাথে 10 যোগ করে দিই তাহলে আমরা সেটি খুব সহজেই পেয়ে যাব, অথবা তোমরা যদি প্রতি ক্ষেত্রে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে একই রেজাল্টই তোমরা পাবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি 39.5, 49.5, 59.5, 69.5, 79.5, 89.5। এইভাবে আমাদের কি করতে হবে, শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। এফআইটা হলো আমাদের গণসংখ্যা, সেটা তো আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। সেখানে দেখো প্রথমে দেওয়া আছে আমাদের 5, এরপরে আছে আমাদের 10, এরপরে আমাদের 15, 20, 30, 16, 4। এটি আমাদের এখানে আমাদের মোট দেওয়া আছে 100। এখন আমরা কি করব, এখানে যে মধ্যমান এবং গণসংখ্যা গুণ করতে হবে, অর্থাৎ এফআই আর এক্সআইটা গুণ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা গুণগুলো একটু সাবধানে করতে হবে। দেখো 29.5 গুণ হবে আমাদের 5, তাহলে এটার রেজাল্ট হবে আমাদের 147.5। এরপরে আমাদের 39.5 গুণিত 10, এখানে হবে আমাদের 395। 49.5 গুণিত 15, এটা আমাদের 742.5। সতর্কতার সাথে না করলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। 59.5 গুণিত 20, এটা হলো আমাদের 1190। এরপর দেখো আমাদের শ্রেণী ব্যবধানটা কত ছিল, যে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। তাহলে আমাদের শ্রেণী ব্যবধানটা ছিল আমাদের 10। তাহলে এখন যদি আমরা এই 29.5-এর সাথে 10 যোগ করে দিই তাহলে আমরা সেটি খুব সহজেই পেয়ে যাব, অথবা তোমরা যদি প্রতি ক্ষেত্রে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে একই রেজাল্টই তোমরা পাবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি 39.5, 49.5, 59.5, 69.5, 79.5, 89.5। এইভাবে আমাদের কি করতে হবে, শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। এফআইটা হলো আমাদের গণসংখ্যা, সেটা তো আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। সেখানে দেখো প্রথমে দেওয়া আছে আমাদের 5, এরপরে আছে আমাদের 10, এরপরে আমাদের 15, 20, 30, 16, 4। এটি আমাদের এখানে আমাদের মোট দেওয়া আছে 100। এখন আমরা কি করব, এখানে যে মধ্যমান এবং গণসংখ্যা গুণ করতে হবে, অর্থাৎ এফআই আর এক্সআইটা গুণ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা গুণগুলো একটু সাবধানে করতে হবে। দেখো 29.5 গুণ হবে আমাদের 5, তাহলে এটার রেজাল্ট হবে আমাদের 147.5। এরপরে আমাদের 39.5 গুণিত 10, এখানে হবে আমাদের 395। 49.5 গুণিত 15, এটা আমাদের 742.5। সতর্কতার সাথে না করলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। 59.5 গুণিত 20, এটা হলো আমাদের 1190।
এরপর আচ্ছা, তাহলে এগুলো আমরা মধ্যমান এবং গণসংখ্যা গুণ করার পরে এই রেজাল্টটি পাবো। এবং সেখানে দেখো আমাদের সামেশান করতে হবে। সামেশান মানে যোগ। তাহলে আমাদের এফআই আর এক্সআই যেগুলো আমরা পেয়েছি গুণ করে, সেগুলো আবার কী করতে হবে, আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমাদের এই রেজাল্টটা আসবে 6190। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হলো সামেশান এফআই এক্সআই ডিভাইড বাই এন। তাহলে সামেশান এফআই এক্সআই অর্থাৎ এই যোগফলটার মান হলো আমাদের 6190, এবং আমাদের যে মোট এনের মান হলো গণসংখ্যাগুলোর যোগফল, সেগুলো মান আমরা এখানে এনের মান পেলাম 100। তাহলে এটা ভাগ করলে আমাদের আসবে 61.9। এইটি হবে আমাদের গাণিতিক গড়। তাহলে এইভাবে তোমরা পরীক্ষাতে ওই বিন্যস্ত উপপাদ্য থেকে সারণী থাকবে, সেখান থেকে তোমরা গাণিতিক গড় সহজেই নির্ণয় করতে পারবে। অর্থাৎ অবিন্যস্ত উপপাদ্য থেকেও তোমরা গড় নির্ণয় করতে পারবে এভাবে সারণী তৈরি করে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।